যে বাংলাদেশকে অল আউট খেলে যে কোনো মূল্যে জেতা উচিত, কারণ এই সিরিজটা যদি জেতে তাহলে আপনার র্যাঙ্কিংয়ে এক ধাপ জাম্প করে নবম স্থানে উন্নীত হবেন, ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলবেন। এবং শুধু তাই না, আপনি যদি হোয়াইট ওয়াশ করতে পারেন, এবং হোয়াইট ওয়াশের লক্ষ্যেই আপনাকে সর্বাত্মক অল আউট পারফরমেন্স দিয়ে জেতা উচিত। আজকের ম্যাচ মনে হচ্ছে খুব টাফ হবে বাংলাদেশের জন্য, কারণ বোলিংটা এখন পর্যন্ত ভালো হয়নি। শুরুটা যদি ভালো না হয় তাহলে একটা চাপে পড়ে যায়। গত ম্যাচেও যদিও আপনার প্রথম 9 ওভারে পাকিস্তান কিন্তু তার কন্ট্রোল গেম খেলেছে এবং অপরাজিত ছিল ওপেনিং জুটি। সেই জায়গা থেকে আজকে যেটা হয়েছে, আজকে প্রথম থেকে তারা আক্রমণাত্মক হয়েছে, কারণ বাংলাদেশের বোলাররা বোলিংটা ভালো করেনি। বোলিং ভালো না হলে রান এখানে 300 হওয়া কোনো ব্যাপার না, 300+ রান হয়ে যাবে। যে উইকেট, এই উইকেটগুলি খুবই ভালো এবং রান হবে এখানে, স্পোর্টিং উইকেট যাকে বলে। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশের জন্য আজকের ম্যাচটা চ্যালেঞ্জিং হবে। গত ম্যাচটা যেটা খেলেছে পাকিস্তান একেবারেই দাঁড়াতে পারেনি, বিশেষ করে নাহিদ রানা যখন 5 ওভারে 5টা উইকেট নিয়ে নিয়েছেন। কোনো বোলার যদি এরকম টানা উইকেট নিতে থাকে তখন 10, তার মানে হচ্ছে 10 ওভারের মধ্যে আপনার 5 উইকেট হারিয়ে ফেলেছেন। এবং প্রথম 5টা উইকেটই নাহিদ রানার, পরবর্তী 5টা মিরাজ এবং অন্যরা যে মিলে আপনার মুস্তাফিজ এবং তাসকিন মিলে আপনার 5টা উইকেট নিয়ে নিয়েছে। তো এই যে বোলিং ক্লিক না করলে বাংলাদেশের জন্য সবসময় টাফ, কারণ বাংলাদেশের ব্যাটিং লাইন আপ খুব বেশি স্কোর দিতে পারে না। আজকে যে অবস্থা দেখছি, প্রথম 3 ওভারে দেখেছি 30 রান করতে। তারা যে এই যে অ্যাগ্রেসিভ মাসাদাকাত এবং অন্য সাহেবজাদা ফারহান, তারা যেভাবে রান করছে, এটা কিন্তু একটা চ্যালেঞ্জের জায়গায় পৌঁছে যাবে বাংলাদেশ। যদি 330-40 রান হয়ে যায় তাহলে বাংলাদেশ একটা প্রেশারে পড়ে যাবে। সেই প্রেশার থেকে ওভারকাম করতে হলে ব্যাটারদের মূল দায়িত্ব যে ওপেনিংয়ে যেমন পাকিস্তান শুরু করেছে তেমনই আপনাকেও শুরু করতে হবে, অল থ্রো খেলতে হবে। উইকেট না দিয়ে যদি আপনি ক্যারি থ্রো করতে পারেন তাহলে আপনার ম্যাচটা জেতা কিন্তু খুব সহজ এবং সেই পর্যায়ে যাবে। বাংলাদেশকে যে কোনোভাবেই হোক রান চেক দিয়ে এই ম্যাচটা জিততে হবে। ওদেরকে যেন 230-40-এর মধ্যেও আপনার বান্ডেল আউট করা যায় অথবা আপনাকে আটকে রাখা যায়। এই যে জায়গায় যদি আপনি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের যে ওরা যদি আপনি 300 রান করে ফেলে একবার কিংবা 300+ রান করে, তার যে প্রেশারটা তৈরি হবে সেই প্রেশারটা ব্যাটাররা নিতে পারবে কিনা সেটা নিয়ে আমি সন্দেহান। কারণ হচ্ছে অনেকদিন ধরে আপনার এই 300 রানের প্র্যাকটিসটা বাংলাদেশের নেই। বর্তমান যে টিম রয়েছে সেই টিমটা কিন্তু খুব একটা করছে না। ওপেনিংয়ে এই স্লটটা কিন্তু একটা সত্যিই ব্যাপার, একদিন ভালো খেলে তো আর একদিন ভালো খেলে না। এই জায়গাটা আমরা কিন্তু অনেক দিন ধরে সাফার করছি। তামিম ইকবাল চলে যাওয়ার পর থেকে, তামিম ইকবাল থাকা অবস্থাতেও দেখেছি আমরা একজন ওপেনার সবসময় চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র তামিম ছাড়া আর সবাই চেঞ্জ হচ্ছে। তার মানে হচ্ছে ধারাবাহিক আমাদের ওপেনিং সেশনে আমরা কখনোই পাইনি। এবং আজকে যেটা আমরা এই গত কয়েক বছর ধরে যেটা দেখছি সেটা হচ্ছে যে একটা সেটেল ওপেনিং জুটি পাচ্ছি না। এই তানজিদ তামিম কিন্তু ওয়ার্ল্ড কাপ 2023 সালের সবগুলি ম্যাচ খেলেছে এবং তার পরবর্তীতে T20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলেছে এবং কন্টিনিউয়াস খেলছে, এবং তাকে যখন সুযোগ দেওয়া হচ্ছে তিনি কিন্তু সেই রকম আউটপুট এখনও সেটেল হওয়ার মতো দিতে পারেনি। তবে তিনি খুব আক্রমণাত্মক ব্যাটার এবং T20 স্টাইলেই কিন্তু ওয়ানডেতে তিনি খেলেন। এই স্ট্রাইক রেটটা ভালো। তিনি যখন সেটেল হয়ে যাবেন এবং একটা ম্যাচ যদি ফেল করেন, তার ভালো গুণ হলো 1-2 ম্যাচ ফেল করলে আবার তিনি কাম ব্যাক করেন। কিন্তু অন্য ব্যাটার যারা রয়েছেন, আপনার সাইফ বলেন কি বা সৌম্য সরকার বলেন, সৌম্য সরকার তো আজকে খেলছে না, কিন্তু আমার মনে হয় সৌম্যকে আপনার ওপেনিংয়ে স্লটটাতে আপনার ক্যারি করা উচিত। যদি ক্যারি করে তাহলে এই জায়গাটা হয়তো তিনি এক্সপেরিয়েন্স এবং তার গেম চেঞ্জ হয়েছে। আগে যে তিনি সাবকন্টিনেন্টে বা বাংলাদেশের মতো জায়গায় উইকেট হলে, স্লো অ্যান্ড লো উইকেট হলে স্পিনে খেলা তার জন্য কঠিন ছিল এবং খেলতে পারতেন না তত একটা। পেস বোলিংয়ে সাধারণত ভালো খেলতেন। সেই জায়গায় তিনি এখন ইমপ্রুভ করেছেন এবং অনেক ভালো খেলছেন। আমার দৃঢ় বিশ্বাস তাকে কন্টিনিউ করলে তিনি অনেক ভালো আউটপুট দেবেন। একই সঙ্গে যদি আপনার চিন্তা করেন সাইফ হাসানকে 3 নম্বর পজিশনে দিয়ে নাজমুল হোসেন শান্তকে আপনি 4-এ প্রমোশন দিতে ডাউন করতে পারেন, যদি সেই রকম হয় তাহলে ব্যাটিং অর্ডারটা টপ অর্ডার থেকে যদি প্রথম 3 জন ব্যাটার থেকে যদি একটা ভালো স্কোর আসে এবং তারা যদি সেটেল হয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য খুবই একটা পজিটিভ ভাইব আসবে ব্যাটিংয়ে। আর মিডল অর্ডার যদি শক্তিশালী হয় সেক্ষেত্রে আপনার ধরেন যে কোনো ম্যাচেই আপনার 300 রান করার মতো অ্যাবিলিটি তখন তৈরি হয়ে যাবে, যেটা বাংলাদেশ 2013-14 সাল থেকে বেসিক্যালি 15 বিশ্বকাপের আগে থেকে এই একটা স্ট্যান্ডার্ড সেট করে ফেলেছিল। এবং সেই স্ট্যান্ডার্ড থেকে যে সিনিয়র এক্সপেরিয়েন্স কন্টেন্ডার ছিল, ব্যাটাররা ছিলেন বা পুরো হোল টিম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এবং আরও যারা ছিলেন সঙ্গে, এই লিটন কুমার দাসরা 16 সাল থেকে ইনক্লুশন হয়েছে, মেহেদী হাসান মিরাজ আসছে, তারা আসার পরে ওই সময় টিমটা সুপার হয়ে গেছিলো, যার ফলে কিন্তু দেখবেন যে আমরা অনেক বড় বড় ইনিংস খেলা, বড় ইনিংস চেঞ্জ করা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। ওয়ানডেতে একটা ভালো অবস্থান চলে গিয়েছিলো, 15 সালে কোয়ার্টার ফাইনাল খেলা, 2019-এর বিশ্বকাপে আপনার সম্ভাবনা তৈরি করেছিল সেমিফাইনাল খেলার, আনফর্চুনেটলি হয়নি, কিন্তু দুর্দান্ত
কিন্তু ম্যাচগুলি আমরা দেখেছি উপহার দিয়েছে। সেই জায়গা থেকে যদি চিন্তা করি তাহলে এই দলটাকে সেটেল করার জন্য কন্টিনিউ বা ক্যারি করা খুব জরুরি, যাতে এই দলটা খুব বেশি সাফল না করা হয় এবং এই ব্যাটাররা নিয়মিত খেলার সুযোগ পান। আজকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই ম্যাচে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে, বিশেষ করে টপ অর্ডারকে। যদি টপ অর্ডার ভালো করে, মিডল অর্ডার যারা রয়েছেন আমি বিশ্বাস করি ভালো করবেন, কারণ আপনার এখানে যে পরিমাণ রান উঠছে বোলাররা ভালো করছে না, এটা দুশ্চিন্তার কারণ। যদি স্পিনার দুজন ভালো করে দেন তাহলে হয়তো ভালো হবে। রিশাদকে আজকে ভালোভাবে ব্যবহার করতে হবে। ওটা হলো শখ, আর যে শখটা চলে গিয়েছে সেই শখটা এখন আফটার শখে আপনার বেশি দিন থাকে না। তার মধ্যে কন্টিনিউয়াস খেলার মধ্যে ছিল, ডোমেস্টিক সিরিজ হচ্ছিল, তার মধ্যে ডোমেস্টিকের যে টুর্নামেন্ট আপনার ধরেন বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট হয়েছে, যে কারণে ভালো একটা প্রস্তুতি নিয়েছে। এখন ওই শখগুলি থাকার কথা না, কারণ ফার্স্ট ম্যাচে তারা খেলেছে যেভাবে পেশাদারিত্ব দেখিয়েছে, তাতে মনে হয় যে এইরকম খুব একটা স্বাভাবিক ব্যাপার যে আপনি পেছনে যেটা ঘটে গেছে সেটা নিয়ে আপনি পড়ে থাকতে পারবেন না, আপনাকে সামনে এগিয়ে যেতে হবে এবং সেটা বাংলাদেশ করছে। এবং এই ম্যাচে আমি বিশ্বাস করি যে বাংলাদেশকে অল আউট খেলে যে কোনো মূল্যে জেতা উচিত, কারণ এই সিরিজটা যদি জেতে তাহলে আপনার র্যাঙ্কিংয়ে এক ধাপ জাম্প করে নবম স্থানে উন্নীত হবেন, ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলবেন। এবং শুধু তাই না, আপনি যদি হোয়াইট ওয়াশ করতে পারেন, এবং হোয়াইট ওয়াশের লক্ষ্যই আপনাকে সর্বাত্মক অল আউট পারফরমেন্স দিয়ে জেতা উচিত। হোয়াইট ওয়াশ যদি আপনি করতে পারেন প্রতিপক্ষকে, তাহলে আপনার যেমন একটা কনফিডেন্স বুস্ট আপ করবে, তেমনি আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই পারফরমেন্স আপনাকে র্যাঙ্কিংয়ে জাম্প করার ক্ষেত্রে সুবিধা দেবে। পরের নিউজিল্যান্ড সিরিজ তাদের আপনার মতো করে কন্ডিশন বানিয়ে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য রাখতে হবে। সেই লক্ষ্য যদি পূরণ করতে পারেন তাহলে আপনার কিন্তু অষ্টম স্থানে পৌঁছে যাবেন। এরকম 3টা 4টা 5টা সিরিজ যদি জেতেন, 2টা হারলেও কিছু আসে যায় না। আপনার 22টা ম্যাচ রয়েছে এবছর, সেই জায়গা থেকে যদি আপনার মিনিমাম 17-18টা ম্যাচ জিততে হবে, আপনার চিন্তাই করতে হবে এইভাবে। এবং দেশে বা বিদেশে যেখানেই খেলা হোক আপনাকে জেতার মানসিকতা দেখাতে হবে এবং জিততে হবে। এই ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটি বাংলাদেশের জেতা এবং জয়ের ছন্দ ধরে রাখা।